২৩৭টি আসনে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি, যেখানে ৩টি আসনে লড়বেন বেগম খালেদা জিয়া, প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন তারেক রহমান। এছাড়া হেভিওয়েট ও পুরানোদের পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণরাও। আর জামায়াতের প্রায় সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আরও বেশ কয়েক মাস আগেই। এনসিপির দল গোছানোর কাজও প্রায় শেষ দিকে। সব মিলিয়ে জমে উঠতে শুরু করেছে ভোটের মাঠ। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট কিনা, জুলাই সনদ, আরপিও সংশোধন সহ বেশ কিছু বিষয়ে এখনও অনৈক্যই রয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর এই বিষয়গুলো সমাধানে রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ঠেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঐক্যবদ্ধ সিদ্ধান্তের জন্য বিএনপি, জামায়াত, এনসিপিকে আজ থেকে 7 দিনের জন্য সময় বেঁধেও দিয়েছে ডক্টর ইউনূস সরকার। সব মিলিয়ে কোন দিকে রাজনীতি আর কোন দিকে আগামী নির্বাচন, দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটে গতি। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। একটু শুরু করতে চাই শিশির ভাই আপনাকে দিয়ে। কিছুক্ষণ আগে বিএনপি 237টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। 63টি আসনের নাম এখনো ঘোষণা করেননি। তারা বলেছেন যে যারা আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে আন্দোলনে ছিলেন তাদেরকে এই আসনগুলো ছাড়তে পারেন বা বিএনপির লোকজন আসতে পারেন, অপেক্ষা করতে হবে। এই নির্বাচনের জন্য আজকের এই যে নাম ঘোষণা করলে এটি ইতিবাচক হিসেবে কতটা কাজ করবে? অবশ্যই আমি তো মনে করি রাজনীতিতে ইলেকশনে কে কী প্রার্থী দিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে 5ই আগস্টের পরে দলের আইডেন্টিটির বাইরে গিয়েও যারা সমাজে কন্ট্রিবিউশন রেখেছেন, কন্ট্রিবিউট করেছেন, কন্ট্রিবিউট করার মতো ক্যাপাসিটি রাখেন এবং আগামীর নির্বাচনে ভোট যারা প্রয়োগ করবেন তারা দলীয় আইডেন্টিটির বাইরে গিয়েও আমার বিশ্বাস তারা ব্যক্তির আচার আচরণ, যোগ্যতা, ক্যাপাসিটি, কন্ট্রিবিউশন, কাজ করার ক্ষমতা, তুলে ধরার উপস্থাপন ক্যাপাসিটি, এগুলোর দিকে বেশি গুরুত্ব দিবেন বলে আমার ধারণা। নিশ্চয়ই আমিও আশা করব বিএনপি এগুলোকে বিবেচনা করেই তাদের নমিনেশন ঠিক করেছেন এবং নতুন পুরাতনের যে সম্মিলন ঘটানোর চেষ্টা করেছেন, আমি মনে করি দিস ইজ গুড সাইন। এবং এগুলোকে কেন্দ্র করে আর যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তৈরি না হয়, এটা আমি এক্সপেক্ট করব। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার। নো ম্যাটার কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতা থেকে গেল, একটা কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড, অ্যাটমসফিয়ার বিল্ড আপ হওয়া দরকার। এবং রাজনীতিবিদদের সম্পর্কে যে ধরনের কথা শোনা যায় এগুলো থেকে সকলের বেরিয়ে আসা দরকার। এসে একটা ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, জবাবদিহিতামূলক পলিটিক্যাল চেঞ্জের অ্যাটমসফিয়ার যদি তৈরি হয়, এটাই হবে 5ই আগস্টের সবচাইতে বড় লেসন। এটা যদি আমরা দেখাতে না পারি তাহলে উই উইল এগেইন গো ব্যাক টু দি প্যাভিলিয়ন। আবার সেই বল শুরু করতে হবে, কে ছক্কা মারবে আর কে 4 মারবে, ঠিকই থাকা ঠিক হবে না। ফলে আমি মনে করি দিস ইজ এ গুড টাইম, গুড স্টার্ট। পিপল আর ওয়ার্কিং, এভরিবডি স্টার্টেড ওয়ার্ক। এবং এই ক্ষেত্রে ইলেকশন ক্যাম্পেইন এবং ইলেকশন ম্যানিফেস্টো এগুলোতে আমার ধারণা সকলেরই চিন্তার খোরাক থাকা প্রয়োজন হবে। ইলেকশন ক্যাম্পেইনে কে কী কথা বলবেন, কী প্রতিশ্রুতি দিবেন, কী ধরনের কথা অ্যাটিটিউড হবে, কি স্লোগান দিবেন এবং তা কীভাবে বাস্তবে রূপান্তর করবেন, যত না কমিটমেন্ট থাকা দরকার তার চাইতে বেশি ক্লিয়ার রোড ম্যাপ থাকা দরকার। আমাদের এখানে আপনি দেখবেন ইলেকশন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ভেগ প্রস্তাব দেওয়া হয়, ম্যানিফেস্টোতে কতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয় যা মেজারেবল না। আমি মনে করি সকল দলের উচিত হবে সুনির্দিষ্ট ধরে ইলেকশন ক্যাম্পেইনে তাদের ম্যানিফেস্টোতে ডিক্লেয়ার করতে হবে যে 1 নম্বর কাজ আমি এটা করব, 2 নম্বর কাজ আমি এটা করব। যদি এই অ্যাপ্রোচ বিল্ড আপ হয় তবেই আপনি ধরে নিতে পারবেন 5ই আগস্ট থেকে উই লেসন সামথিং, আদারওয়াইজ ইট উইল নট বি প্রপার। একদম সাইফ মুস্তাফিজ, ইতিমধ্যে আপনারা বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে মনোনয়নকে স্বাগত জানিয়েছেন, আমরা দেখেছি ইতিবাচকভাবে আপনার বিষয়টি খুবই নিয়েছেন। আমি একটু অন্যভাবে জানতে চাই যে 63টি আসনে মনোনয়ন বা সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লেখালেখি হচ্ছে, আপনিও আমরা দেখেছি, আপনিও কিছু একটা লিখেছেন যে
এনসিপি মানে কিছু আসনের দিকে তাকিয়ে আছে কিনা এই 63টা আসনের মধ্যে? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। না, এনসিপি আসলে এরকম কোনো দিকে তাকিয়ে নেই। এনসিপি নিজেদের রাজনীতিটা করছে। অবশ্যই আমরা বিএনপির যে আসনের প্রার্থীদেরকে ঘোষণা করেছেন সেটাকে আমরা স্বাগত জানাই। স্পেশালি আমরা বেগম খালেদা জিয়া যে উনি ইলেকশনে আসছেন এই ব্যাপারটা আমরা খুব পজিটিভলি নিচ্ছি, কারণ ওনাকে আমরা ফিল করি যে উনি আসলে এখন দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন এবং সবাই ওনাকে ওন করে। এবং তার যে আপোষহীন ক্যারেক্টার সেটা আসলে আমাদেরকে অনেকভাবেই উদ্বুদ্ধ করেছে আমাদের এই রাজনৈতিক পথ চলায়, আমাদের অ্যাক্টিভিজম যে লাইফটা ছিল সে জায়গা থেকে। এবং এনসিপি যে আসলে কোনো রকম সমঝোতায় যায়নি তা যদি আপনি একটু হিসাব নিকাশ করেন তাহলেই আসলে ক্লিয়ারলি বের হয়ে যাবে। এখানে টপ যারা লিডারশিপের জায়গায় আছেন তাদের কোনো আসনই কিন্তু খালি বা এরকম রাখা হয়নি, বরঞ্চ প্রত্যেকটা আসনেই তারা প্রার্থী দিয়েছেন এবং এটাই তাদের স্বাভাবিক প্রক্রিয়া। এবং আমার যেটা আমি ফিল করি যে আসনগুলো তারা ছেড়েছেন তাদের জোটের অন্যান্য যারা শরিক হওয়ার সম্ভাবনা আছে সম্ভবত তাদের জন্য ছেড়েছেন। বিএনপি হতে পারে, হয়তো আরো যাচাই বাছাই চলছে বিএনপির লোক। বিএনপির এরকম অনেকগুলো আসন আছে যেখানে এক বা দুজনের অধিক ক্যান্ডিডেট আছেন যাদের মধ্যে আসলে একটা প্রতিযোগিতা চলছে। আচ্ছা, আরেকটি বিষয় কিন্তু জানবো, আপনাদের দলের না কিন্তু আপনাদের সঙ্গে সহযোদ্ধা ছিলেন আন্দোলনে দুজন উপদেষ্টা রয়েছেন, শোনা যায় তারা যে আসনে নির্বাচন করবেন সেগুলো ফাঁকা রাখা হয়েছে, এই বিষয়ে কিছু কি বলবেন? এই বিষয়ে আসলে আমি কমেন্ট করাটা আসলে ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় যে যেটা আসিফ মাহমুদের আসনের কথা বলা হচ্ছে সেখানে আমি যতটুকু জানি ব্যারিস্টার অসীম সাহেব এবং নাম ঘোষণা করা হয়নি ঢাকা 10 ওখানে দুজন লক্ষ্মীপুরে একে কাউকে দেওয়া হয়নি। প্রার্থীর একটা ঝামেলা আছে যেটা ঢাকায়, যেটা আসিফ মাহমুদের সম্ভাব্য আসন হিসেবে আপনারা বলে থাকেন আর কি। আর হচ্ছে যে লক্ষ্মীপুরের ক্ষেত্রেও আমি এরকম একটা প্রবলেম জায়গা শুনেছি। এখানে আমার মনে হয় না যে আসলে ওনাদের জন্য এটা আসলে খালি রাখা হয়েছে বা কিছু, আবার রাখা হতেও পারে, তারা বিএনপি যাবে কিনা সেটাও তো আমি বলতে পারছি না। কিন্তু আপনাদের সঙ্গে কোনো ধরনের বা কারো রাখা হয়নি কোনো? না, ডেফিনেটলি না। জি, হেলবে আপনার কাছে একটু শেষে আসলাম, অন্য দুটি দলের বক্তব্য শুনে এলাম, যেহেতু আজকে আপনাদের নাম ঘোষণা করা হয়েছে, আপনার নামও ঘোষণা করা হয়েছে, এই মঞ্চ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই, যেহেতু আজকে আপনার নামও আপনি এমপি প্রার্থী হিসেবে রয়েছেন। শিশির ভাইয়ের নাম তো আগে থেকেই রয়েছে, এই জন্য তাকে আজকে আমরা নতুন করে বললাম না। এই যে আপনার নাম ঘোষণা হবার পর আমি যদি একটু, আমরা দেশের বিভিন্ন জায়গায় একটু সংকট তৈরি হয়েছে এই মুহূর্তে, ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে, ঢাকা চট্টগ্রামের একটি জায়গায় সংকট হয়েছে সন্ধ্যার পরে, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন যাদের নাম আসেনি তারা এগুলো করছেন। বিএনপি বড় দল, এটি আপনারা সবসময় বলেন যেটি হতেই পারে। আপনার আসনের কী অবস্থা, সেখানে কোনো এমন ঘটনা ঘটছে কিনা আপনি মনোনয়ন নাম ঘোষণা করবার পরে? না, আলহামদুলিল্লাহ ওরকম কোনো ঘটনা ঘটেনি। শুরু করার আগে সম্মানিত সমালোচকবৃন্দ, আপনাকে সহ দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনটা অত্যন্ত জরুরি এবং এই নির্বাচন যে এবার আমাদের যে মনোনয়নের যে প্রক্রিয়াটা ছিল সেটা ভেরি সায়েন্টিফিক ওয়েতে করা। তো এখানে ম্যাক্সিমাম আসনেই যে 237টা দিয়েছে, চট্টগ্রামে যেটা বললেন এটি আধা ঘন্টার মতো একটা সমস্যা হয়েছিল, পরে ওনাদেরকে বলার পরে এটা ওনারা রিমুভ করেছে। তো এরকম 237টার মধ্যে হয়তো দুটো জায়গায় সমস্যা হয়েছে, হতেই পারে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। বাট অন্য কোনো জায়গায়, যেটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধানের শীষ প্রতীক, আমাকে দল মনোনয়ন দিয়েছেন তার মানে এটা নিয়ে প্রতীকটা আমার। বাংলাদেশের 300 সিটের সকল বিএনপি নেতাকর্মীদের প্রতীক হচ্ছে ধানের শীষ। তো আমরা সেটাকে ধারণ করে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাকে যেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদ, এটা এলাকাটা খুব সেন্সিটিভ এলাকা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। এরপর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, যেটা হাটহাজারী মাদ্রাসা বলে পরিচিত, সেটা ওখানে, এবং হালদা নদী সহ এখানে অনেক কিছু। দ্য এরিয়া ইজ ভেরি কমপ্লিকেটেড। এখানে আবার সিটি কর্পোরেশনের 2টো ওয়ার্ড আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবার মধ্যে একটা হারমোনি আছে। তো সবাই মিলেমিশে কাজ করার একটা প্রত্যয় আমাদের ছিল যে যাকেই দিবে আমরা সকলে তার জন্য কাজ করব দলের পক্ষ হয়ে। তো আমাদের এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আর চিটাগংয়ে কোনো সিটে আর হচ্ছে না। আচ্ছা, আজকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মানে ভোট কোন পন্থায় হবে, গণভোট আগে হবে কিনা এ নিয়ে আজকে বিকেল পর্যন্ত পুরো দেশে আলোচনা ছিল। এখন বিএনপির এই আজকে 237টি আসন ঘোষণার পর থেকে মানে কি মনে হয় ভোটের দিকে হাওয়াটা বা পাল্টা বেশি উঠছে কিনা মনে হয়? ভোটের দিকে সবাই ছিল। আপনি জানেন আমাদের বিজ্ঞ আলোচক মনির ভাই, ওনারা তো অনেক আগে থেকেই ওনাদের ক্যান্ডিডেচার ডিক্লেয়ার করে ওনারা মাঠে আছেন। এবং যেহেতু আমি আসলে প্রান্তিক পর্যায়ে কাজ করতে হয়, আমার
একেবারে শুধু ইউনিয়নের ওয়ার্ডে গ্রামে পর্যন্ত আমার যাওয়া লাগে। তো এখানে আমি সবারই কিন্তু প্রেজেন্স পাচ্ছি, ছোট বড় কম বেশি রাজনৈতিক দল। এটা নেটওয়ার্কিংয়ের উপর ডিপেন্ড করে, কারণ সব দলের হয়তো অত বড় নেটওয়ার্ক নেই, বাট যার যতটুকু আছে এলাকায় কিন্তু বেশ, মানে এত ঢাকায় দেখে বোঝা যায় না হয়তো, বাট আপনি যদি ঢাকার বাইরে যান বা এরকম গ্রাম অঞ্চলে যান, ওখানে কিন্তু এই চার দোকানে বলেন বা বাজারে হাটে কিন্তু একটা নির্বাচনী অলরেডি ফ্লো আছে। এবং উনি ভেরি কারেক্টলি স্যার মনির ভাই, শিশিমনির সাহেব, যে ধানের শীষ ঠিক আছে, দাঁড়িপাল্লা ঠিক আছে, বা XYZ যেই প্রতীকী আছে, বাট ওনারা কিন্তু একই সাথে ব্যক্তিটাকেও অ্যানালাইজ করছে যে এই ছেলেটাকে ছিল কিনা বা এই মহিলা ছিল কিনা, কি করেছে আমাদের জন্য। এবং ভেরি রাইটলি উনি বলেছেন, যেটা আমরাও করছি, আমরা একেবারে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ধরে ওই ওয়ার্ডের কি সমস্যা, কোনটা মেজরলি অ্যাড্রেস করতে হবে, কিভাবে অ্যাড্রেস করা যায়। সো আমরা কিন্তু গত 6 মাস ধরে এই কাজটা করছিলাম। তো আমার মনে হয় যে আগে যে রেটরিকের উপর যে নির্বাচনগুলো হতো, এটা করে ফেলবো, সব রাস্তা করে দেবো, সব স্কুল করে দেবো, নো, দে ওয়ান্ট স্পেসিফিক সলিউশন। যেমন স্পেসিফিকলি আমার যে সংসদীয় আসন, ওখানে বলেছে ফ্লাইওভার করতে চেয়েছিল সরকার, আমরা এটা প্রোটেস্ট করেছি, বিকজ ফ্লাইওভার ইজ নট দ্য সলিউশন। তো আমরা কি সমাধান দিয়েছি, আমরা একটা স্পেসিফিক ম্যাপ করে দেখিয়েছি যে একটা জায়গা থেকে বাইপাস হলে শুধু হাঁটাজারি না, এর সামনে সমস্ত উপজেলায় এটা বেনিফিট পাবে, ওই সাইডের এলাকাটাও ডেভেলপ হবে। সো পিপল ওয়ান্ট এক্সাক্ট সলিউশন। মানে মার্কা দেখে আর না, আমার মনে হয় শুধু মার্কা দেখে আর কেউ ভোট এখন দিবে এই টাইমে, পয়েন্ট অফ টাইমে, আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক ইটস আ কম্বিনেশন অফ বোথ। অফকোর্স দ্য মার্কা ম্যাটার্স, বাট ব্যক্তিও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। শিশির ভাই বলছিল, হেলাল ভাই, চায়ের দোকানেও একটি ভোটের আমেজ তৈরি হয়েছে গ্রামেগঞ্জে। আপনাকেও আমরা দেখি প্রত্যেক সপ্তাহেই আপনি আপনার নির্বাচনী আসনে যান, চায়ের দোকানে চা খেতে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। চায়ের দোকানে কি ভোটের আলোচনা বেশি, নাকি গণভোট আগে, নাকি জুলাই সনদ আগে, কি দেখেন, মানে কোনটা বেশি পাচ্ছেন আলোচনাটা? ভোটের আলোচনা আছে, কারণ আপনি একটা জিনিস দেখবেন যে গ্রামে গঞ্জে কিন্তু ওয়াইফাই গিয়েছে, এখন ইন্টারনেট গিয়েছে। বাজারগুলোতে আমি খুব ইন্টারেস্টিংলি দেখি যে চায়ের দোকান কিছু আছে ডাল পুরি বিক্রি করে, কিছু আছেন সাথে সিগারেট বিক্রি করেন। এই দোকানগুলোতে কয়েকটা চেয়ার টেবিল থাকে, পাশে একটা মনিটর ফিট করা থাকে। এই মনিটরের মধ্যে ওয়াইফাই কানেকশন আছে। এর মধ্যে বিভিন্ন সময় দেখা যায় মানুষ ইউটিউবে কে কী বক্তব্য দিচ্ছে, কে কী বলছেন, এটা সরাসরি তারা এখানে দেখছেন, অ্যানালাইজ করছেন, কার বক্তব্যের ধরন কি, কার শব্দ চয়ন কি, কে কাকে গালি দিল। ইন্টারেস্টিংলি আমি এবার গিয়ে এটা প্রথম দেখলাম, একজনে একটা নেগেটিভ কথা বলছে, কেন এটা বললো, এটা নিয়ে তারা অ্যানালাইসিস করতেছে। এর মানে এটা একটা ওয়াইড স্প্রেড এবং একেবারে রুট লেভেলে ডিসকাশন। এখন আপনি যে কথাটা বলছেন যে এখানে কি গণভোটের ব্যাপারে প্রশ্ন হচ্ছে আগে, নাকি ইলেকশনের ব্যাপারে প্রশ্ন হচ্ছে আগে, একটা জিনিস বোঝা যায় ফিলিংসে, কেউ কেউ মনে করেন যে ইলেকশনটা সঠিক সময় হচ্ছে কিনা, এটা কনসার্ন আছে। আর একটা কনসার্ন এখানে আছে, গণভোটের এবং জুলাই সনদ, এটা শিক্ষিত সমাজের মধ্যে বেশি, গ্রামে গঞ্জের একেবারে অজপাড়া গায়ে এই আলোচনাটা কম। গ্রামে গঞ্জে অজপাড়া গায়ে মূল অ্যানালাইসিস করে এই প্রার্থীটা তিনি কি কথা বলছেন, কিভাবে বক্তব্য দিচ্ছেন, কত মানুষকে অ্যাড্রেস করছেন, অ্যাড্রেস করার ধরন কি, কার বাড়িতে যাচ্ছেন, কী ধরনের লোককে তার সাথে রাখা হয়েছে, এরা কি সমাজের গ্রহণযোগ্য লোক কিনা, নাকি এরা সমাজের এভিল টাইপের লোক, এগুলো তারা অ্যানালাইসিস করে। এবং আমি এটাও দেখেছি, ছবি নেয়, ফটোকার্ড করে, ফেসবুকে আপলোড দেয়। এটাকে কেন্দ্র করে বেশ কিছু আমার এলাকায় টিকটক গ্রুপ ডেভেলপ করেছে, ফেসবুক গ্রুপ ডেভেলপ করেছে, ইউটিউবের মধ্যে ছেলেরা নিজেরা ভিডিও বানায়, শত শত ভিডিও আপলোড করছে, ব্যঙ্গ করে ভিডিও আপলোড করছে। ফলে আমার ধারণা আগামী নির্বাচন ইট উইল বি ট্রেমেন্ডাসলি ইফেক্টিভ ইন সোশ্যাল মিডিয়া। এবং আমার এলাকায় 10-12 জন ছেলে বের হয়েছে, টিকটকার এবং ইউটিউবার, যারা এর থেকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকাও আয় করছে। সুতরাং ডাইমেনশন উইল বি রিয়েলি ডিফিকাল্ট, রিয়েলি ডিফারেন্ট। কে কি বলছেন হুশ করে বলতে হবে, কে কি করছেন হুশ করে করতে হবে। সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জিং, এটি আপনি বলছেন, কিন্তু তার চেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আপনাদের মধ্যে। আজকে শব্দটি বলেছে উপদেষ্টা দপ্তর যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, কোড আন কোড 7 দিন সময় দিয়েছে, হবে কি? হবে। আমি আপনারা গত 10 মাসে পারেন না শিশির ভাই? হয়েছে তো 10 মাসে। আপনি ঐকমত্য কমিশনের দফাগুলো দেখেছেন? ঐকমত্য কমিশনের 87টা বিষয়ে আলোচনা হয়েছে। আই পার্টিসিপেটেড দেয়ার। 47 আইটেমস আছে কনস্টিটিউশনের, তার মধ্যে 15টা আইটেমে বিএনপি ডিসেন্টিং দিয়েছে, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। কিন্তু মেজর একটা জায়গায় একমত হয়ে গিয়েছিল সবাই, লাস্টে একটা গণভোট লাগবে, গণভোটে এটাকে অ্যাপ্রুভ করাইতে হবে।
বিতর্কটা রয়ে গেছে ওই দিন হবে গণভোট নাকি আগে হবে গণভোট, এই ব্যাপারে পক্ষ বিপক্ষে কথা হচ্ছে। কিন্তু আমার ধারণা এই যে সরকার একটা স্ট্র্যাটেজি নিয়েছে দলগুলোকে একমত করার ক্ষেত্রে বল ছুড়ে মেরেছেন, দিস ইজ এ গুড স্টার্ট। এবং আমি মনে করি এটা খুব ক্রিয়েটিভ একটা অ্যাটিটিউড সরকার দেখাচ্ছে। এই প্রথম দেখলাম গভর্নমেন্ট ইজ ভেরি কৌশলী। 7 দিনের মধ্যে না পারলে গভর্নমেন্ট কিছু হার্শ ডিসিশন নিতে পারে, বলেছে তারা সিদ্ধান্ত নিয়ে নেবে। হ্যাঁ নিবে, এবং নিবে যেটা ওয়ার্ন করছে, সময় দিচ্ছে যে আপনারা যদি একমত হতে পারেন ওয়েল এন্ড গুড, যদি একমত হতে না পারেন তাহলে এমন কিছু স্ট্রং ডিসিশন হতে পারে যেগুলো আপনার মতের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু গভর্নমেন্ট মিলবে তো না নিশ্চয়ই, কারো বিরুদ্ধে যাবেই হবেই। আপনি গণভোট যদি একই দিনে হয় তাহলে কারো কারো বিরুদ্ধে যাবে, যদি আগে হয় এটাও কারো কারো বিরুদ্ধে যাবে। একদম একদম। উচ্চকক্ষে পিয়ার যদি থাকে তাও কারো কারো বিরুদ্ধে যাবে, যদি না থাকে তাও কারো কারো বিরুদ্ধে যাবে। এই বিষয়গুলোকে এই যে সরকার ওয়ার্ন করলো যে আমরা উই আর গোয়িং টু টেক ভেরি pragmatic steps, আমরা আপনাদেরকে বলছি you sit together and come to a conclusion. If you cannot come to the conclusion, government will decide what to do and not to do. এবং এই ক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্ট ইজ ভেরি কৌশলী। আচ্ছা, এই কৌশলী আমি একটু যাবো হেলাল ভাই আপনার কাছে এই বিষয়টা, যেহেতু বিএনপি জামাত এখানে বড় স্টেক তুলনামূলক। এই সরকার বলেছে তারা কোনো উদ্যোগ নিবে না, তারা ডাকবে না, বিএনপি জামাত এনসিপি বা এদিকে ডাকবে না, বলছে আপনারা নিজেরা বসেন। বিএনপি কি ডাকবে জামাতকে? আপনার কি মনে হয় এই সমস্যার সমাধান? বিএনপি জামাতকে ডাকবে, জামাত বিএনপিকে ডাকবে, দ্যাট ইজ নট দি ইস্যু। আমার ইস্যুটা একটু অন্য জায়গায়। ইস্যুটা হচ্ছে 10-11 মাস ধরে সরকার ডাকলো, ডাকে সব কিছু সবার সাথে আলাপ আলোচনা করলো, কিছু কিছু ডকুমেন্ট সাইন হলো জুলাই সনদে। তো ওনারা পরবর্তীতে যেটা প্রেজেন্ট করলেন এখন দে আর ট্রাইং টু, উনি বলেছেন কৌশলী, ইজ এ ভেরি সফট ওয়ার্ড। বাট আমার মনে হয় যে ঐক্যমত কমিশনের সর্বোচ্চ অনৈক্য। আর বিএনপি বলেছে প্রতারণা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শব্দটা ব্যবহার করেছে। উনি করতেই পারেন, উনি দলের মহাসচিব, উনি হয়তো এটা বলেছেন। আমি ওইভাবে যদি না যাই, আই উইল নট সে ইফ আই হ্যাভ এগ্রিড টু সামথিং অ্যান্ড উই হ্যাভ সাইনও যদি না করে, জেন্টেলম্যানস এগ্রিমেন্টও যদি হয়, তাহলে উই বোথ শুড স্টিক টু দ্যাট। তো আমার এই জায়গায় মনে হয় ওনারা এখন কৌশলী হতে বলছেন, সবাই একমত হতে বলছেন, আমাদেরকে বলছেন। তাহলে যদি শুরুর থেকেই বলতেন তাহলে আমরা একজনের অফিসে চা কফি খেয়ে এগুলো আলাপ করে নিতাম। ঠিক আছে, ওনারা বলছেন ওনারা এই সিদ্ধান্ত দিবেন, সিদ্ধান্ত কার্যকর করতে হবে, বাংলাদেশ তো এটা। আমার মনে হয় ওনারা নিজেরাই একটা পর্যায়ে আলাপ আলোচনা মধ্যস্থতা করবেন, বসবেন। আর রাজনৈতিক দল যারা আছে এটাতে এমন কোনো ভিতরে হোক, অফিসিয়ালি হোক, আনঅফিসিয়ালি হোক, অ্যাটেম্প্ট তো নেওয়াই লাগবে, বিকজ দে আর দ্য ওয়ান্স হুজ কন্ট্রোলিং। বিএনপিও কন্ট্রোল করছে না, জামাতও কন্ট্রোল করছে না, এনসিপি। জামাত কিন্তু গতকালকে আবার বলেছে যে তারা বসতে রাজি, সবাই বসতে। এখানে তো কারোর সাথে কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। ইটস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ নাথিং পার্সোনাল। এটা হচ্ছে প্রসিডিউরাল কিছু ইস্যুজে ডিফারেন্স অফ ওপিনিয়ন। এই যে বারবার অনৈক্য বলেছে, আই উইল নট সে এটা অনৈক্য, আমার মনে হয় মতের পার্থক্য, যে প্রসেসিংয়ে পার্থক্য। এটা হলো এক্সিকিউশনে। দেখেন, উনি একটা কথা শুরুতে বলেছিলেন যে এমন কিছু কমিট করা যাবে না যেটা বাংলাদেশে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যাবে না। যা কিছু করতে হবে এমনভাবে করতে হবে, এমন প্রমিসেস করতে হবে যেটা বাস্তবসম্মত। এখন দেখেন, যেই দলগুলো যদি মনে করে যে না আমাদের হাই চান্সেস অফ গেটিং ইলেক্টেড বাই দ্য পিপল, তাদের আরও রেসপন্সিবল হতে হবে কম্পেয়ার টু আ পার্টি যারা মনে হচ্ছে ইলেক্টেড হতেও পারি নাও হতে পারি। কেন? তার প্রমিস রাখার বিষয়টা কিন্তু আসবে যে ইলেক্টেড হচ্ছে তার উপর। তো এখন এই যুগে এসে আফটার 5th অগস্ট কেউ ব্ল্যাঙ্ক প্রমিসেস করবে, কেউ ব্ল্যাঙ্ক কমিটমেন্টস করবে, এটা আমার মনে হয় না। সো আমার মনে হয় জামাত কেন, যে কোনো রাজনৈতিক দলের সাথে, আওয়ামী লীগ ছাড়া অফকোর্স এখন, মানে এই কারণে কি বিএনপির নোট অফ ডিসেন্ট বেশি, যেহেতু সম্ভাবনাটা বেশি আছে বিএনপির, যেটা বিএনপি মনে করেছে দিস উইল বি ডিফিকাল্ট টু অ্যাচিভ এট দিস পয়েন্ট অফ টাইম, সেইগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং যতগুলো আলাপ হয়েছে এর মধ্যে যে কয়টা নোট অফ ডিসেন্ট আছে, মানে এমনভাবে বলা হচ্ছে মনে করুন রাজনৈতিক দলগুলো কিছুতেই এগ্রি করে নাই। ইট ইজ এ ব্যাড পিকচার দ্যাট ইউ গিভিং টু দ্য পাবলিক। ইট ইজ নট ট্রু। ম্যাক্সিমাম জায়গায় ওনারা করেছে, বিকজ ওনারা হয়তো অ্যাটেন্ড করেছেন, বাট এগুলো নিয়ে তো আমরা কাজ করেছি। আচ্ছা, আমি একটু আসবো, একটু ছোট্ট করে জানবো সাইফ মুস্তাফিজ। প্রথমত হলো যে বিএনপি জামাত এখন লোকে ডাকছে না, হ্যাঁ, আপনারা মধ্যস্থতা করবেন কিনা? না, আমাদের তো আসলে মধ্যস্থতা করার জায়গা এখানে নেই। এটা তারা যদি রাজনৈতিকভাবে বোঝাপড়ার জায়গাটা তাদের থাকে। বিএনপি জামাতের চেয়ে একটু কি বেশি আছে না আপনাদের এই মুহূর্তে? তাদের কাছে গ্রহণযোগ্যতা, আপনাদেরকে সবাই টানে আমরা দেখি, বা ভালোবাসে, স্নেহ করে এনসিপিকে। না, এখানে তো আমাদের নিজস্ব স্ট্যান্ড আছে, আমরা তো সেই জায়গায় স্টিক। এবং এখানে আসলে এই দুই দলের মন কষাকষি, রাগ মেটানোর জায়গাটা তো আসলে আমরা অবস্থান করছি না, বরঞ্চ আমরা আমাদের জায়গায় স্টিক, যে আমরা আসলে
জুলাই সনদের আইনি ভিত্তিটা আমরা চেয়েছি, এটার বাস্তবায়নের রূপরেখাটা কী হবে সেটা চেয়েছি, এই জন্য আমরা জুলাই সনদে স্বাক্ষরও করিনি। এবং তারা আসলে কোনো রকম প্রক্রিয়াগত জায়গায় তারা জানেই না যে আসলে জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে হবে, আইনি ভিত্তি কীভাবে হবে। সে জায়গা থেকে তারা একটা মানে জাস্ট আনুষ্ঠানিকতায় অ্যাটেন্ড করে স্বাক্ষর দিয়েছে, পরে আবার বিভিন্নজন বিভিন্ন রকমভাবে প্রতারণার শিকার হচ্ছে, আবার কেউ কেউ স্বাক্ষর মুছে দিতে যাচ্ছে। এই জায়গাগুলো তো আসলে তাদের ব্যর্থতার জায়গা আছে। এবং তারা যে এই পার্টিকুলার এই জুলাই সনদ এবং এই পরিবর্তনের জায়গাটাকে যে শুধুমাত্র একটা কাগজি দলিল হিসেবে দেখছে, সেটা মোটামুটি তাদের বর্তমান যে প্রেক্ষাপট এবং বর্তমানে যে তাদের কাজকর্ম সেটা পাবলিকের কাছে ক্লিয়ার। জুলাই এবং জুলাই গণঅভ্যুত্থান যেটাই আমি বলি না কেন, এটা আসলে মোটা দাগে এই রাজনৈতিক দলগুলোর কাছে, স্পেশালি বিএনপি, জামাত, তাদের কাছে একটা পাওয়ার ট্রানজ্যাকশনের একটা টুল মাত্র। এবং দে আর নট গ্রেটফুল। আমি মনে করি না তারা ওন করে। এবং আপনি মানে তারেক রহমান সাহেব এখন দেশে ফিরতে পারছে, বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে উনি রাজনীতি করার চেষ্টা বা রাজনীতি করতে পারছেন, এবং বিএনপির সব নেতা কর্মী সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করে তাদের সভা সমাবেশ করতে পারছে, জামাত ইসলামী স্বাধীনভাবে তাদের রাজনীতি করতে পারছে, তাদের ছাত্র সংগঠন এখন নিজেদের ব্যানারে রাজনীতি করতে পারছে। এই জায়গাগুলো তো তাদের আসলে স্বীকৃতি স্বরূপ তাদের অবশ্যই প্রথম ম্যান্ডেটরি যে জায়গাটা ছিল যে এই সিস্টেমেটিক পরিবর্তনের, এখানে যেরকম আপনার এখন নির্বাচনের ডামাডোল নিয়ে আসলে এখন আমাদের মাঝে বসছেন, সেই জায়গাতেও আগে আসলে এনশিওর হওয়ার জায়গাটা উচিত ছিল যে জুলাই সনদটা নিয়ে আসলে প্রেক্ষাপটটা কি, এই দিকতে রাজনৈতিক দলগুলো কতটুকু আইনি ভিত্তিতে বলতে একদম খুব সুনির্দিষ্টভাবে আপনারা কি বলতে চান? যেমন গণভোটরা জামাত বলছে যে তারা নির্বাচনের আগে চায়, আবার বিএনপি বলছে তারা নির্বাচনের দিনে চায়, স্পষ্ট মানে আইনি ভিত্তিটা কি মাধ্যমে আপনারা চান? আমি সত্য জানবো। দর্শক, তারা এখানে ছোট বিরতি ফিরছে, একটু পরে সঙ্গেই থাকুন। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আমরা একটু জানতে যাচ্ছি আইনি ভিত্তি জুলাই সনদের আপনারা যেটি যাচ্ছেন, মানে খুবই একদম স্পষ্ট করে বা সুনির্দিষ্ট করে কি চান আপনারা, এটা কোন ভিত্তিতে? দেখুন, মানে জুলাই গণঅভ্যুত্থানের মানে মাধ্যমে যে প্রকাশিত জনগণের যে অভিপ্রায়ের জায়গা, সেখান থেকে আমরা চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মাধ্যমে একটা আইন জারি হবে, যে আইনের মাধ্যমে সংবিধানে এটি সুযোগ নেই না, আপনি সংবিধানের সবকিছু মেনে তো আপনার এই বর্তমানে যে যা কিছুই চলছে না কেন সেটা তো হচ্ছে না। সংবিধানে এরকম আরও সংবিধান বহির্ভূত ঐক্যমত্য কমিশনের যে আলাপটা এবং সংস্কারের যে আলাপ, এটাও আপনি সংবিধানের অনেক ক্ষেত্রেই দেখবেন যে সেই জায়গাটা লুপহোল আছে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে এই জারিটা প্রধান উপদেষ্টার সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাহলে আপনি কিভাবে এটা মানে চাচ্ছেন, মানে নিচ্ছে না তো জিনিসটা? হ্যাঁ, আমি মানে সংবিধানের আলোকে 106 ধারাতে হচ্ছে যে তারা ওটটা নিয়েছে, ঠিকই আছে, কিন্তু আমি যেটা বলছি যে এখানে গণ অভ্যুত্থানটাকে ইম্পর্টেন্সটা তো আপনার দিতে হবে। প্রত্যেকটা কিছু তো সব কিছু তো আপনার শুধুমাত্র সংবিধান মেনে হয়নি। এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার যে অভিপ্রায়, সেই আলোকেও কিন্তু সেই জায়গাটা আমরা ধারণ করি, এবং সেই আলোকেও কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যা যা হচ্ছে এর অনেকাংশে অনেক কিছুই সেই জায়গা থেকেই হচ্ছে। শুধুমাত্র সংবিধানের আলোকে পুরো দেশের যে কনস্টিটিউয়েন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু সেভাবে চলছে না, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার সেই আইন জারি করার মাধ্যমে গণভোট হবে, এবং গণভোটে নির্বাচিত যেসব প্রতিনিধিরা থাকবেন তারা দ্বৈত প্রক্রিয়াতে তাদের জায়গাটি নির্ধারণ করবেন, তাদের আলাদা করে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এবং তারা একই সাথে হচ্ছে যে সাংসদ হিসেবে তারা দায়িত্ব পালন করবে, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের জায়গাটা একটা সময়সীমা থাকা উচিত, যেটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার জায়গা থেকে বলা হয়েছে 270 দিনের। এটা নিয়ে একটা আলাপ বা আলোচনা হতে পারে। তো আমাদের মূল আলোচনাটা এই জায়গায়, এইভাবে আর কি আইনি ভিত্তির জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। শেষ ভাই, এই জায়গাটা ধরেই মানে একটু তো বিষয় রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি, আবার গণভোট যে আগে, এটি আজকে স্বাধীন মালিক আইনজীবী আপনাদের সিনিয়র কলিগ তিনি বলেছেন এই সংবিধানে এটি কোনোভাবেই সম্ভব না, একদম স্পষ্ট করে আজকে বলেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন। এখানে আপনাদের যুক্তি কি তাহলে? একটা ভুল রিডিং হচ্ছে না, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ট্র্যাডিশনালিজম আর প্র্যাগম্যাটিজম। ট্র্যাডিশনাল ব্যাখ্যা যদি আপনি দেন, এই চোখে যদি দেখেন, এই চশমা যদি আপনার চোখে থাকে, আপনি ব্যাখ্যা দিবেন ট্র্যাডিশনাল। আর যদি প্র্যাগম্যাটিক লোক হন, আপনি কনটেক্সটকে বিবেচনা করেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবেন উইথ দি কনটেক্সট। কোনো একটা টেক্সট, কোনো একটা ডকুমেন্টকে কনটেক্সটের বাইরে পড়লে ভুল হয়। আপনি আজকালকার সকল আয়োজন 5ই আগস্টকে বাইরে গিয়ে পড়লে ভুল হবে না? এই যে আপনি আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা আলোচনা করছি, আমাদের এখানে আসার কথা, আপনি 5ই আগস্টকে সরাই দেন, দেখেন আমিও নাই, ভাইও নাই, সেও নাই, কনটেক্সট চেঞ্জ হয়ে যাবে।
ফলে এখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন কেউ কেউ দিচ্ছেন। তারা মনে করছেন যে বাংলাদেশে একটা নিয়মতান্ত্রিক ইলেকশন হতে যাচ্ছে, একটা নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন হচ্ছে, সুতরাং যা কিছু হবে সব কিছু একেবারে 2-2-4 নিয়মের মধ্যে হবে। তারা আন্ডারমাইন করেন গণ অভ্যুত্থানকে। তারা বুঝতে পারেন না গণ অভ্যুত্থানের স্পিরিট কাকে বলে আর তার ফোর্স কত শক্তিশালী। এইটা বুঝতে না পারার কারণে ল্যাটারিক ইন্টারপ্রিটেশন দেন, লিটারারি ইন্টারপ্রিটেশন দেন, যা লেখা আছে তাই দেখেন, পিছনে কি ঘটেছে তা আর দেখতে পান না। এই জন্য আমি মনে করি এই ধরনের ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট করা ঠিক হবে না, তাহলে রাষ্ট্র মেকানিজমটা মুখ থুবড়ে পড়বে। রাষ্ট্র মেকানিজমের মূল ইন্টারপ্রিটেশন হলো 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে এটাই হলো পরবর্তী সকল ঘটনার কেন্দ্রবিন্দু। এখান থেকে যদি সরেন আপনি কি পাবেন? সংবিধান পাবেন? এখান থেকে সরে গেলে আপনি মত প্রকাশের স্বাধীনতা পাবেন? এখান থেকে সরে গেলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে? এখান থেকে সরে গেলে ইলেকশন কমিশন থাকবে? এখান থেকে সরে গেলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের আয়োজন থাকবে? কিছুই তো থাকবে না। ফলে এই আর্গুমেন্ট যারা করছেন দে আর ডুইং কনসাসলি এ রং আর্গুমেন্ট, দে আর অ্যাডভান্সিং। আমি মনে করি গণ অভ্যুত্থানের সোর্সকে ধরেই বাকি ইন্টারপ্রিটেশন করলে মিলবে, এছাড়া আর বাকি কিছু মিলবে না। ধরেন ডক্টর ইউনূসের সরকার, তার মানে আইনে মিলবে না, আসলে কিছুই মিলবে না, আপনাকে সংবিধানের কোনো কিছুতে মিলবে না। মেলানোর একটাই আর্গুমেন্ট আছে, গণ অভ্যুত্থানকে আপনি সোর্স ধরবেন, দেখবেন সব 2-2-4-6-8-10 মিলবে। গণ অভ্যুত্থানকে সরান, বাকি সবগুলোকে আইনের সঙ্গে মিলাইতে চান, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু বিফিট করতে পারবেন না। দ্যাট উড বি এ গুজামিল। গুজামিল যারা দিচ্ছেন তারা লিটারারি ইন্টারপ্রিটেশন দিয়ে গুজামিল দিচ্ছেন। আর ক্লিয়ার কাট স্টেপ যারা নেবেন, গণ অভ্যুত্থান হয়েছে, একটা রাষ্ট্রের সরকার গঠিত হয়েছে, এর পরবর্তীতে কতগুলো সংস্কার প্রস্তাব নেওয়া হয়েছে, ঐকমত্য কমিশন সে কনস্টিটিউশনের পার্টটুকু ডিসকাস করেছে, বাকি অ্যারেঞ্জমেন্টগুলো সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে বৃহৎ আকারে দেখা দিয়েছে। এখন এটা পুরোটা কি সংবিধানের সঙ্গে যায়? যায় না। প্রশ্ন হলো যায় না। আপনি চিফ অ্যাডভাইজারের ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, বলেন তো কোন আইনে আছে চিফ অ্যাডভাইজারের ওথ? নাই তো কিছু। কিন্তু তাহলে আমরা কি করেছি? একটা 106 দিয়ে আপনারা পরে বৈধ করেছেন। নয়, 106 দিয়ে এগুলোকে বৈধ করা যায় না। এই সমস্ত ব্যাখ্যা যারা দিচ্ছেন তারা আইনকে সাংঘাতিকভাবে জেনে শুনে মিস ইন্টারপ্রেট করছেন। এখানে মূল বিষয়টা, একটা রায় হয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশনের, সেখানে বলেছেন যে এই সরকারের ভিত্তি শুধু 106 না, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জনগণের গাঠনিক ক্ষমতা। এটা আপিল শুনানির জন্য আসছে। আশা করা যায় আগামী সপ্তাহে এই আপিল সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হবে এই গভর্নমেন্টের ভিত্তি নিয়ে। ফলে এখানে মূল ইন্টারপ্রিটেশন হবে জনগণের অভ্যুত্থান এবং জনগণের ক্ষমতা, এটাই সরকারের মূল ভিত্তি। আর বাকি যেখানে যা দাঁড় করাতে চাইবেন সব গুজামিল দেওয়া ছাড়া উপায় নাই। এবং আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই যে যারা আসলে এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের উচিত আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার তার শাসন কাঠামোটা পুনরায় বহাল করে যেভাবে নির্বাচনটা হওয়ার কথা যে বছরে, সেভাবে আসলে সেদিকে যাওয়া। তারা যে জুলাই গণঅভ্যুত্থানটাকে ওন করছে না, আমার বিজ্ঞ সমালোচক কিন্তু তার কথা কিন্তু আপনারা আরও স্পেসিফিক্যালি বুঝতে পারলেন। তো সব জায়গায় যদি আপনারা সংবিধানটাকে মেনে চলেন তাহলে তো জুলাই গণঅভ্যুত্থানও সংবিধানের কোনো আলোকে কোন রীতিতে হয়েছে আমি তো আসলে এটার ব্যাখ্যা আমি জানি না। জি হেলবে, সংবিধানটা বিএনপি খুব মানতে যাচ্ছে, আমরা নানা সময় দেখছি। আবার এখানে বলা হলো যে 5 আগস্টকে যদি সামনে রাখেন অনেক কিছুই আপনার হিসেব মিলবে না। মানে এখন আপনাদের অবস্থান আসলে কি হবে এই ক্ষেত্রে? আমাদের অবস্থান তো আমরা বলেছি, গণভোটের ব্যাপারে তো কোনো আপত্তি জানানো হয় নাই। পাবলিক মানি উইল স্পেন্ড, সো রিজনেবলি একদিনে চেয়েছে। এখন দেখেন এখানে একটা ইন্টারপ্রিটেশনের, আমি যদি এইভাবে বলি, ইন্টারপ্রিটেশন একটা হচ্ছে পপুলারিস্ট ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে প্র্যাগম্যাটিক ইন্টারপ্রিটেশন। এটা কেন বললাম? কিছু কথা খুব শ্রুতিমধুর। বাংলাদেশের কনস্টিটিউশনকে স্ক্র্যাপ করা হয়েছে, এখন যা যা আইন পাস হচ্ছে পরবর্তী পার্লামেন্টকে এগুলো র্যাটিফাই করা লাগবে না, নাকি এগুলো অটোমেটিক চলবে? অটোমেটিক আইন পাস হয়। মানে আমরা এটা বলছি, স্পিরিট জুলাই এমন একটা অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে জুলাই আন্দোলনে শুধু একটা সার্টেন সেগমেন্টের মানুষজন কাজ করেছে। এটা ইটস নট লাইক দিস। বাংলাদেশে 18 কোটি লোক কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। এখানে ওন ডিজোনের কোনো ব্যাপার নেই। এখানে কার কি অবদান, কতটুকু কি অবদান, এটা যার যার এলাকায় যে যে কাজ করেছে সবাই জানে। এইটা কোনো ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না, কোনো অ্যাকোলেডের বিষয় না। এটা একটা রিয়েলাইজেশনের বিষয় এবং এটার স্পিরিটটাকে ইমপ্লিমেন্ট করার বিষয়। এই বিষয়গুলোতে অযথা তর্ক না করে একটা রিজনেবল এবং মানে ভায়াবল সলিউশন আসার দরকার বলে আমি মনে করি। বিকজ যতই ডিলে করতে, ভায়াবলটা কোনটা? আপনি বলছেন আপনারটা, অন্যরা বলছে তাদেরটা। এখন আই এম রিজনিং, আমি রিজন দিচ্ছি। পাবলিক মানি বিং স্পেন্ড টুয়াইস ইজ নট লজিক্যাল। সো হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক?
ইলেকশন ডে অ্যান্ড বিফোর ইলেকশন, হাউ ইজ ইট ডিফারেন্ট? এটা কি মানে ইলেকশনের দিনও তো গণভোট হবে, তাহলে একই খরচে দুইটা জিনিস করবেন, আপনি আলাদা আলাদা করবেন, হাউ ডু ইউ জাস্টিফাই দ্যাট কস্ট? মানে এটা একটু থামাই আমি 30 সেকেন্ডের জন্য। শিশির ভাই, ইলেকশনের দিন করলে একই কষ্ট তো কমে যেত, একদম 30 সেকেন্ডে আবার তার কাছে যাব। আপনি 2 দিনে করলেও 2টা বাক্স লাগবে, একদিনে করলেও 2টা বাক্স লাগবে। বাক্স আলাদা না করে গণভোট করতে পারবেন? শুধু বাক্স আপনাকে বানাইতে হবে। ব্যালট একটা হবে না 2টা হবে? একদিনে করলেও 2টা হবে, 2 দিনে করলেও 2টা হবে। ব্যালট ছাপানোর কস্ট ইজ সেম কস্ট, বাক্সর কস্ট ইজ সেম কস্ট। বাকি কস্ট যেটা বলা হচ্ছে, আজকে দেখলাম না গতকালকের পত্রিকায় 3000 কোটি টাকা লাগবে। কিন্তু যে কাজ আপনি এখানে হাতে নিয়েছেন, এটা একটা রাষ্ট্রের গঠনতান্ত্রিক, প্রশাসনিক এবং সাংবিধানিক পরিবর্তন, বিরাট ব্যাপার। ইন টার্মস অফ যদি আপনি গুরুত্বের দৃষ্টিতে দেখেন, এই পারপাসে আপনি যে পয়সা খরচ করবেন, এইটা আপনার রাষ্ট্র কাঠামোতে ভবিষ্যৎ 100 বছরের দিক নির্দেশ। সেটা ইলেকশনের দিন হবে না, সেটা ইলেকশনের দিন আপনি তো আলাদা করে কী করে হচ্ছে আপনি দেখেন না। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো এই গণভোটের যে আয়োজনটা করা হচ্ছে, এটি একটি সাংবিধানিকতার বৈধতা অবৈধতার প্রশ্নে। ওই দিন হবে না কেন? কেন হবে? আপনি কি সেই গুরুত্ব দিতে পারবেন? বলেন, ওনার ধানের শীষের প্রচার চালাবেন, আমরা চালাবো দাঁড়িপাল্লার প্রচার, এনসিপি চালাবে শাপলাকুড়ির প্রচার। কি হবে সেখানে? গণভোটটাকে আপনি এখানে লাইমলাইটে পাবেন না। পাবেন লাইমলাইটে, সেটা তো ক্ষমতা বলা হচ্ছে লাইমলাইটে আসবে না গণভোটটা একদিনে হলে। না, এখন দেখেন বিউটি অফ দিস ডিবেট ইজ যে যার ওপিনিয়ন ইন টাইটেল, উনি যেটা বলেছেন দ্যাটস হিজ ওপিনিয়ন, পার্টিজ ওপিনিয়নও হতে পারে। আমি যেটা বলছি এটা আমার ওপিনিয়ন, আমার পার্টির ওপিনিয়ন। Not necessarily I have to agree with everything that he says, not necessarily he has to agree to my গুরুত্ব যারা ভোট দিবে গণভোটে, কালকে যে গুরুত্ব থাকবে ওই ব্যক্তির কাছে ইলেকশনের দিন একই গুরুত্বই থাকবে, যদি তাদের কাছে এই এজেন্ডাটা অতটুকু গুরুত্বপূর্ণ হয়। আমি বুঝাতে পেরেছি? মানে যে ভোট দিবে, যে গণভোটটা দিবে, বক্স দুইটাই হবে, ব্যালটও 2 রকম হবে, সব কিছু হবে। যার যদি জনগণের কাছে এই গণভোটের যে এজেন্ডাগুলা এগুলা অতটুক গুরুত্বপূর্ণ হয়, এটা কালকে হলে যে গুরুত্ব দিবে ইলেকশনের দিন হলে একই গুরুত্বই দিবে। এখন কথা হচ্ছে নিশ্চয়ই ওনাদের কোনো লজিক আছে এটার পিছনে, বাট আমার কথা হচ্ছে গণভোট চাই, উই অল ওয়ান্ট ইট, উই অল ওয়ান্ট দিস reforms, but it has to be very pragmatic, as I've said before. It has to be practically viable. করলাম বললাম করে ফেললাম এমন তো না। ইলেকশন তো ইনশাল্লাহ হবেই বাংলাদেশে, তো একই দিনে 2টা হলে গুরুত্ব কমার তো কোনো সুযোগ নেই, বিকজ গণভোটের বিষয়টা তো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইলেকশনের দিন এটা কমবে কেন? ধানের শীষের সাথে গণভোটের কি সম্পর্ক? আমিও গিয়ে বলতে পারি যে গণভোটের এই পারপাস আমি পছন্দ করতেছি না, বলতেই পারি। এইটার জন্য মানুষ আমার ভোট কম দিবে, বলে যে এই লোক তো আমাদের স্পিরিট হোল্ড করতেছে না। তো দ্যাট ইজ এ রিস্ক বিএনপি ইজ উইলিং টু টেক। আবার ওনারা আর একটা রিস্ক নিচ্ছে, ওনারা গণভোটের পক্ষে এই এজেন্ডাগুলোর পক্ষে বলতেছে। তাহলে একটা পোর্শন যদি মনে করে না এটা ওদের জন্য রেলিভেন্ট না, তাহলে ওনাদেরও দাঁড়িপাল্লার কিছু ভোট কমতে পারে। সো ইন টার্মস অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস, সো আই থিঙ্ক দিস ইজ ভেরি নর্মাল। জি একদমই। সাইফুল একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের দলের একজন একদমই শীর্ষ পর্যায়ের নেতা, তার বিরুদ্ধে আজকে একটি মামলা হয়েছে তার নানান মন্তব্যের কারণে, এবং সেটিও নেতিবাচক মন্তব্য আমরা বলতেই পারি। মানে এটির দ্বারা কি আপনারা কোনো সামনে আরও বিপদের কোনো আশঙ্কা বা কোনো কিছু দেখছেন কিনা? যেহেতু আজকে মামলা হলো, সামনে আরও এগুলো বাড়তে পারে কিনা, সেই শঙ্কা এনসিপি করে কিনা? আমি সত্য জানবো দর্শক, তারা কিন্তু আবার ছোট্ট বিরুদ্ধে ফিরছি, পরে সঙ্গে থাকুন। সাইফ মুস্তাফিজ, আপনার সঙ্গে যখন কথা বলছি আমরা ঠিক এই মুহূর্তেই এনসিপির আমরা দেখলাম যে আপনাদের কিছু তালিকাও আমাদের কাছে এসেছে যারা মনোনয়ন দিয়েছে দল থেকে। আমরা দেখছি নাহিদ ইসলামকে ঢাকা 11 থেকে দেওয়া হয়েছে, আক্তার হোসেনকে রংপুর 4, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4, সার্জিসকে পঞ্চগড় 1, নাসরুদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9, সারোয়ার তুষার নরসিংদী 2, হান্নান মাসুদ নোয়াখালী 6। আপনারা আজকে বিএনপি ঘোষণা করলেন, আপনারা আজকে ঘোষণা করলেন, এর কি কোনো, যদি আপনি টকশোতে আছেন এই মুহূর্তে? আমাদের কি দল থেকে ঘোষণা? হ্যাঁ, এখনই আমরা দেখতে পেলাম। না, আমাদের তো ইলেকশন কোঅর্ডিনেশন টিম যারা, তারা তো এটা প্রস্তুত ছিলেন, তার মানে প্রস্তুত আমাদের তো আছে, অবশ্যই আছে। এবং এই তালিকাটা আরো বড় হওয়ার কথা। আমার মনে হয় এখন সব আসেনি, আসা শুরু করেছে মাত্রই আসছে। আমার মনে হয় যে এটা আসছে কারণ সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে, তো যে বিএনপির সাথে সমঝোতার জন্য হয়তো বা এই কয়েকটা আসন ছেড়ে দেওয়া হয়েছে, বা এই জায়গাটা থেকে এই আসন নাম্বারগুলো যেহেতু এসছে, এখন পাবলিকও বুঝতে পারবে যে আসলে বিএনপির যেগুলো ছেড়েছে সেগুলোতে আসলে তারা নেই। যেটা শুরুতেই বলছিলেন। হ্যাঁ,
তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আসলে ক্লিয়ার করার জন্য, কারণ জনমনে একরকম বিভ্রান্ত তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তো আমার মনে হয় যে সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য এটা এসছে। যেমন ঢাকা 11-তে বিএনপিও নাম ঘোষণা করেছে এই কাইয়ুম কমিশনার যিনি, সেখানে আপনাদের নাহিদ ইসলাম করবে, তার মানে কোনো নেগোসিয়েশন যায়নি সেটি আপনি বলছেন। আমরা যে প্রশ্নে ছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে আজকে একজন যুবদলের নেতার পক্ষ থেকে, যুবদলের এক কর্মীর মামলা করেছে, এটি কি আপনারা কোনো শঙ্কার জায়গা থেকে দেখেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো একটা বড় আশঙ্কা, যেটা পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ যে কালচারটা করেছিল, হামলা মামলা খুন গুম, সেই প্র্যাকটিসটাই আমরা দেখতে পাচ্ছি নতুন করে যারা সম্ভাবনাময়ী একটা দল নিজেদের ভাবছে ক্ষমতায় চলে যাবে, তারা এই প্র্যাকটিসটা শুরু করেছে। এবং ব্যাপারটা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো মন্দ কথা বলা যাবে না, তারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, কিন্তু এই বিষয়ে আসলে কোনো মুখ খোলা যাবে না। তো আমরা এই ব্যাপারে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে শিশির মনির ভাইও যদি কোনো অন্যায় করে সেটাও আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলবো। এখানে আমার সমালোচক ভাইও যে আছেন, তারেক রহমান সাহেবও যে আছেন, কাউকে ছাড় দেওয়ার জন্য আমরা রাজনীতিতে আসিনি। আর সে তো একজন যুবদলের কর্মী, এবং তার যে দুর্নীতির অভিযোগ এটা তো প্রমাণিত, বিভিন্ন চ্যানেলগুলোতে যে দখলদারি করা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, এরকম মানুষের বিরুদ্ধে তো কথা বলাটা খুব স্বাভাবিক। এবং সে জায়গা থেকে তারা যে এরকম অধ্যত্ব দেখাচ্ছে, সেটা তো আসলে ক্লিয়ার মেসেজ দেয় বাংলাদেশের জনগণের কাছে। আপনাদের বিরুদ্ধে মানে চাঁদাবাজি দখলবাজির কথা বলে আপনারা মামলা করবেন এটি বলছিল এখনই যে এইটা আপনারা তারা বাড়বেন। মামলাটা কি ধারায় হয়েছে? মামলাটা আদালতে হয়েছে, মানহানি মামলা। মানহানির মামলা কেন? শব্দ চয়নের কারণে। আপনি অবশ্যই ক্রিটিসাইজ করবেন, আপনি ভালো কাজের প্রশংসা করবেন, খারাপ কাজের ক্রিটিসিজম থাকবে, বাট আই থিঙ্ক দেয়ার মাস্ট বি এ বাউন্ডারি টু এভরিথিং। মানে এটা একটা সোশ্যাল বাউন্ডারি বলেন, কালচারাল বাউন্ডারি বলেন, লিগেল বাউন্ডারি বলেন, এটা হ্যাজ টু বি। এখন আমাকে ভালো লাগলো, আপনি হঠাৎ করে আমাকে ঘুষি মেরে দিলে তো হবে না। আপনি সমালোচনা করতে পারবেন, সমালোচনার ভাষাটা মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট। আপনি অসঙ্গতি যা আছে, স্পেসিফিকলি আমার বিরুদ্ধে আছে, মনির ভাইয়ের বিরুদ্ধে থাকতে পারে, সাইফ সাহেবের বিরুদ্ধে থাকতে পারে। এখন যদি উনি হঠাৎ করে আমাকে তুই তুকারি শুরু করেন, এটা তো কোনো নর্মসের মধ্যে পড়বে না। ক্রিটিসিজম ইজ অ্যাবসলিউটলি আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন অ্যান্ড এভরি স্পেক্ট অফ লাইফ, নট অনলি পলিটিক্স। ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, যে কোনো জায়গায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ এ মাস্ট। But you have to realize the language this man uses is not socially acceptable. এখন আপনি বলবেন সোশ্যাল অ্যাকসেপ্টেবল হবে না, আমার ইচ্ছা আমি বলতেছি নো, এটা সঠিক না, এটা আমার ওপিনিয়ন। এখন এখানেও গালি শুনতে পারি, এটা নিয়েও যে আপনি এই ওপিনিয়ন কেন দেন, বাট এটা আমার ওপিনিয়ন, আমি দিচ্ছি। আমি অবশ্যই ওয়েন আই হ্যাভ অফার্ড মাইসেলফ ইন দ্য পাবলিক ডোমেইন, আমি যখন প্রাইভেট পার্সন থেকে পাবলিক পার্সন হিসেবে আসছি, তখন আমার অবশ্যই ক্রিটিসিজম হবে, ভালো কাজের প্রশংসা হবে, খারাপ কাজের ক্রিটিসিজম হবে, অনেকে কথা বলবে। বাট আমার মনে হয় রাজনীতি লিমিটে থাকতে হবে, না লিমিটে না, শিষ্টাচারের মধ্যে থাকতে হবে, ডিসেন্সির মধ্যে থাকতে হবে। আজকে যখন আমি একটু ওনার কথা অ্যাড্রেস করব, ছোট করে বলেন জি। না, সেক্ষেত্রে অবশ্যই ওনার কথা যুক্তিযুক্ত, এবং আমি যেটা মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার ব্যাপারে যে কথাটা বলেছে, এরকম ঔদ্ধত্যপূর্ণ বা ভাষাগত কোনো সমস্যা আমি দেখিনি। চাঁদাবাজকে চাঁদাবাজ বলেছে আর কি, এবং অনেক সময় অনেক পলিটিক্যাল রেটরিক আমাদের রাজনীতিতে আছে, এবং আমরা তাদের থেকে অনেক কিছু শিখেছি। ভাসিয়ে দেওয়া, এরকম অনেক রকম টার্মিনোলজি বিভিন্ন সিনিয়র লিডারশিপ বিএনপির জায়গা থেকে এই তরুণ ছোটদেরকে নিয়ে অনেক সময় মন্তব্য করেছো। সো তারা আসলে তরুণদেরকে কী শিক্ষা দিচ্ছে, তারা আসলে রাজনীতির মাঠে কী শিক্ষা দিচ্ছে, এবং তাদের এখনকার যে ভাষা, সেটা আমার কাছে কাইন্ড অফ শেখ হাসিনার টাইমে যেরকম কোনো রকম সমালোচনা তারা নিতে পারতো না, কোনো রকম আলোচনা নিতে পারতো না, সেরকম শোনা, সেরকম মনে হচ্ছে। জি একদমই। সেটা যখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার আপনাদেরকে একসাথে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের আহ্বান জানালেন, তখন আজকে আপনারা জামাতের যে নেতৃত্বাধীন সমমনা জোট, তারা উল্টো এই 5 দফা দাবির জন্য আপনারা কর্মসূচি দিয়ে দিলেন। আপনারা 6 তারিখে স্মারকলিপি পেশ, 11 তারিখে সমাবেশ, মানে এটি সরকারের বিরুদ্ধে একটি উল্টো হলো কিনা আহ্বানের সাড়া না দিয়ে? অসুবিধা নাই, আমরা আবার একই সাথে আলোচনায় বসতে রাজি আছি, অসুবিধা নেই। একটা কর্মসূচিকে এইভাবে দেখার কিছু নাই। একজন কর্মসূচি, বিএনপি কিন্তু কোনো কর্মসূচি দেয়নি যে একই দিনে গণভোট দিতে হবে, এই দাবিতে কর্মসূচি কোনো দেয়নি কিন্তু এখনো পর্যন্ত। এটা হলো বিএনপি's ওয়ে অফ থিঙ্কিং। পলিটিক্যাল পার্টিগুলোদের ওয়ে অফ থিঙ্কিংয়ে ডিফারেন্স থাকবে না? থাকবে। ওয়ে অফ থিঙ্কিংয়ের ডিফারেন্সটা আলোচনা করলে মিটমাট হবে, এবং এখানে একটা আলোচনার পরিবেশ তৈরি হোক, আমরাও চাই। আমরা বলেছিও যে বিএনপির সঙ্গে আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বলেছেন যে রেফারি হিসেবে ডক্টর ইউনূসকে আপনারা চাচ্ছেন, সেটিও আবার চাচ্ছেন যে আপনারা তারা নিজেরা হয়তো উদ্যোগ নিতে চাচ্ছেন না। এটা অসুবিধার কিছু নাই। ডক্টর ইউনূস তো এখনো পর্যন্ত রেফারির মতোই দেশ চালাচ্ছেন। রেফারির মতো চালাচ্ছেন না, উনি কোনো দলের না, কোনো গ্রুপের।
তিনি হলেন গণ অভ্যুত্থানের প্রোডাক্ট। তো গণ অভ্যুত্থানের প্রোডাক্টকে আমরা সকলে মেনে নিয়েছি, তো সকলেই আমরা ওনার প্রতি ওবিডিয়েন্স শো করেছি। এর মানে কি, তিনি হলেন এখন আইকনিক ফিগার, বটবৃক্ষের মতো। কোনো একটা প্রবলেম দেখা দিলে তিনি এটা সলভ করবেন, এটা ভাবা কি অস্বাভাবিক না। এবং তার ডাকে সকলেই একসাথে যাবে, কারণ হি ইজ দি মোস্ট রেসপেক্টেড পারসন ইন দি স্পেকট্রাম। এখনকার স্পেকট্রামে ওনার চাইতে বেশি অ্যাকসেপ্টেবল পার্সোনালিটি বাংলাদেশে আপাতত কেউ আছে কিনা আমি তো খুঁজে পাই নাই। ফলে আই থিঙ্ক এই যে জামায়াত ইসলামী বলছেন যে উনি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, মাঝখানে দায়িত্ব পালন করবেন, দিস ইজ প্র্যাগম্যাটিক থিঙ্কিং। উনি করলে পরেই এটা সহজে সমাধানযোগ্য হবে বলে আমরা মনে করি। জি সাহেব মুস্তাফা, একটু একদম 20 সেকেন্ডে জানবো, এই যে 1 সপ্তাহের সময় যিনি দিয়েছেন অন্তর্বর্তী সরকার, আপনি কি মনে করেন এর মধ্যে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসবে? না, আমি মনে করি না যে আসলে সেই সিদ্ধান্ত আসবে, এবং তাদের এই সিদ্ধান্তটা মানে কাইন্ড অফ সাপলুডু খেলার মতো, এবং তারা যেভাবে জিরো থেকে শুরু করেছিল আবার সেই জিরোতেই এনে ফেলেছে। তাহলে কি হবে ফেব্রুয়ারি নির্বাচন? সেটা আসলে তাদের উপর ডিসিশন নিচ্ছে। এখন তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা আসলে কিভাবে এটা প্রক্রিয়া দিবে, প্রধান উপদেষ্টা কিভাবে সিদ্ধান্ত আমি নেবে একটা কথা অ্যাড করছি, এখানে কিন্তু মূল বিতর্কটা শুরু হয়েছে ডিসেন্টিং নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে। জি, এই যে নোট 15টা, এই যে নোট অফ ডিসেন্টের জায়গাটাতেই প্রবলেম হয়েছে। আমরা তো স্পষ্ট বলেছি যে নতুন যে প্রস্তাবনাটা এসেছে, এই প্রস্তাবনায় কিন্তু কারো নোট অফ ডিসেন্টই অ্যাকসেপ্ট করা হয়নি। জামাতেরগুলো অ্যাকসেপ্ট করা হয়নি, এনসিপিটাও অ্যাকসেপ্ট করা হয়নি, বিএনপিটাও অ্যাকসেপ্ট করা হয়নি। ফলে সরকার এই স্ট্র্যাটেজি ঠিক করেছে, ঐকমত্য কমিশন স্ট্র্যাটেজি ঠিক করেছে যে তারা এটাকে গণভোটে পাঠাবে উইদাউট নোট অফ ডিসেন্ট। আমি তো মনে করি দিস ইজ কোয়াইট নর্মাল। এমন যদি হতো যে বিএনপির নোট অফ ডিসেন্টকে ইগনোর করা হয়েছে, জামাতেরটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এনসিপিটা ইগনোর করা হয়েছে, বিএনপিটা অ্যাকসেপ্ট করা হয়েছে, সমান করা হয়েছে, তাহলে দ্যাট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। এবং এই কারণে নোট অফ ডিসেন্টটাকে তুলে দেওয়ার পরে যে এনভায়রনমেন্টের ক্রিয়েট হয়েছে, আমার ধারণা এখানে ঐকমত্য কমিশনকে প্রতারক বলা, জালিয়াতি বলা, দিস ইজ নট দ্য প্রপার। জি একদম শেষ করে ফেলবে। আপনি কি মনে করছেন এই 7 দিনের মধ্যে কি বিএনপি, জামাত, এনসিপি সহ ঐক্যমত্য সিদ্ধান্ত আসবে? না আসার কোনো কারণ নাই। দেশের এনসিপি কিন্তু তিনি প্রত্যাশা করছেন না, তিনি বলছেন না হবে না। এনসিপির মতো কথা বলছেন। আমি এইমাত্র নিউজ পড়ে পড়লাম নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন বিএনপিতে যারা নমিনেশন পায় নাই তারা দিবে, তারা বঞ্চিতদেরকে দিবে। তো এগুলো ওনারা হয়তো আহ্বান জানিয়েছে যে তারা আমাদের দলে আসুন, এনসিপিতে আসুন, মনোনয়ন দেওয়া হবে। হ্যাঁ, মনোনয়ন দেওয়া হবে। তো এটা তাদের রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি হতে পারে, বাট আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমি তো আমার পার্টির অবস্থানটা বলতে পারবো। উই আর অলওয়েজ ওপেন টু ডিসকাশন ইফ ইটস লজিক্যাল ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের স্বার্থে আমরা অবশ্যই যে কোনো জায়গায় কথা বলতে, কোনো ডায়ালগ তো গিয়েছি, প্রায় 100+ days অফ ডায়ালগস আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য টপ লিডার্সকে পাঠানো হয়েছে। রেগুলার বেসিসে গেছেন, লেখাপড়া করে গেছেন, আনপ্রিপেয়ার্ডও যান নাই। তার মানে উই হ্যাড টেকেন ইট সিরিয়াসলি। তো কোনো দল ডাকলেও যাবেন। এখানে আবারও বলছি, এখানে আওয়ামী লীগ ছাড়া বা ওদের অঙ্গ সংগঠনের কেউ ছাড়া যেই ডাকবে বসতে চাইবে, এটা তো না বসার কোনো কারণ তো আমি দেখছি না এখন। একদম সে বসার মাধ্যমে নিশ্চয়ই সমাধান হবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম 3টি প্রধান রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধির সঙ্গে। তারা কিন্তু একটি বিষয়ে একমত ছিলেন যে আওয়ামী লীগ বা তাদের যে 14 দল বা জাতীয় পার্টি, তারা ছাড়া যে কোনো দল যখন যে কাউকে ডাকবে তারা নিশ্চয়ই আগামী নির্বাচন প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে একসাথে বসতে রাজি রয়েছেন, ডায়ালগ করবেন, বৈঠক করবেন, এবং নিশ্চয়ই তারা সেটি করে আগামীর বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।